সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয়ের শিরোনাম পদ্মা সেতুর বিভীষণ। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান দিক থেকে পরিচয় করিয়ে দিচ্ছি। রয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট জনাব কাজী সিরাজ, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব সুভাষ সিংহ রায় এবং রয়েছেন শিক্ষক ও সাংবাদিক জনাব আফসান চৌধুরী। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখি আমাদের আলোচনায় আপনিও অংশ নিতে পারবেন। এর জন্য আপনাকে ফোন করতে হবে। আপনার যে নম্বরগুলো পর্দায় দেখতে পারবেন সেই নম্বরে, এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। পদ্মা সেতু সময় মতো বাস্তবায়ন হলে দেশের GDP 8% ছাড়িয়ে যেত একনেক সভায় প্রধানমন্ত্রী বললেন। মিথ্যা অভিযোগেই বন্ধ হয় বিশ্বব্যাংকের অর্থায়ন। পরীক্ষার হলে প্রশ্নপত্র নেয়ার পরই কিছু অসাধু শিক্ষকের মাধ্যমে তা ফাঁস হয়। আবারও বললেন শিক্ষামন্ত্রী। ভুয়া প্রশ্ন ছড়ানোর অভিযোগে আটক 6। এখন থেকে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ হবে আমৃত্যু কারাবাস। হত্যা মামলার আপিল নিষ্পত্তিতে সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ। আইন সংশোধন করতে হবে বললেন অ্যাটর্নি জেনারেল। মৃত্যুদণ্ডের বিধান রেখে করা বিমান চলাচল আইনে অপরাধের সংজ্ঞা সুস্পষ্ট করার দাবি এভিয়েশন বিশেষজ্ঞদের। ষড়যন্ত্র ও অনিচ্ছাকৃত ভুলের শাস্তি আলাদা করার তাগিদ। এবং পাশ্চাত্যের উৎসব ভ্যালেন্টাইন ডের দোল বাংলাদেশেও। রাজধানী জুড়ে নানা আয়োজন। 2500 ফানুসে বর্ণিল রাতের আকাশ। আমরা শিরোনামগুলো দেখলাম। আমাদের যে বিষয়টি আজকে আমরা আলোচনা করব, আমাদের শিরোনামটা যেটা পদ্মা সেতুর বিভীষণ, রামায়ণের সেই বিভীষণের কথাটি আমরা নিলাম। এই কথাটা নেওয়াটা আমি আপনাদেরকে এবং দর্শকদেরকে একটু বলি যে কেন নিলাম এই ধরনের কথা। এটা হচ্ছে যে আমরা গতকালকের যে মন্ত্রিসভার একটি বৈঠক হয়েছে পদ্মা সেতুর, আমরা একটা রায়ের কথা জানি কানাডার আদালতে যে এটা মিথ্যা প্রমাণিত হয়েছে। আমি সিরাজ ভাই আপনাকে দিয়ে শুরু করব, ভূমিকাটা দিচ্ছি একটু। তো তখন গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় অনির্ধারিত আলোচনায়, যেটা সব পত্রিকায় এসছে, প্রায় সব পত্রিকায় কম বেশি এসছে, সেখানে উনি সেই সময়ের কথা উল্লেখ করে বলেছিলেন যে বিশ্বব্যাংকের দোহাই দিয়ে তখনকার যোগাযোগ মন্ত্রী, তারপরে অর্থ উপদেষ্টা, সেতু সচিব সহ মোট 4 জনকে গ্রেপ্তার করানোর জন্য একটা তদবির হয়েছিল যে তাদেরকে গ্রেপ্তার হলে বিশ্বব্যাংক খুশি থাকবে, অর্থ দিবে, সবকিছু মিলিয়ে। এটা উনি বলেছিলেন। উনি কিন্তু নাম বলেননি। তো আমাদের এটার আলোচনার এটাই যে প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে তারই যারা এটা করেছিলেন, যারা এই গ্রেপ্তারের জন্য তদবির করেছিলেন যে এদেরকে গ্রেপ্তার করা হোক, উনি বলেছিলেন যে সরকারের একজন সিনিয়র মন্ত্রী এবং ওনারই একজন উপদেষ্টা এই তদবিরটা করেছিলেন যে এদেরকে গ্রেপ্তার করলে বিশ্বব্যাংক থাকবে, অর্থ দিবে, সবকিছু করবে। তো এটা আমাদের কাছে, আমার কাছে লাগছে যে বিভীষণের মতো, মানে ঘরের শত্রু বিভীষণ বলা হয়। তো এটাই লাগছে। আমি খুব বেশি মানে কি বলবেন আপনি যে ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমার মনে হয় এটা অন্যায় হবে না। এটা প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন। কথাটা প্রধানমন্ত্রীর সঙ্গে হয়েছে, আমাদের সঙ্গে তো হয়নি। প্রধানমন্ত্রী নিজে ক্যাবিনেটে অনির্ধারিত, যদিও পদ্মা সেতু বিষয়টি নির্ধারিত বিষয় ছিল না, কিন্তু যেহেতু এটা হট তো আলোচনার একটা, সারা দেশে বিদেশে আলোচনার একটা বিষয়, সেই বিষয় উপর 40 মিনিট বোধহয় ক্যাবিনেটে অনির্ধারিত আলোচনা হয়েছে। পত্রিকায় এসেছে 40 মিনিট আলোচনা। প্রধানমন্ত্রী বেশিরভাগ বলেছেন ওনার মধ্যে ক্ষোভ ছিল, ওনার মধ্যে অভিমান ছিল, যে স্বাভাবিকভাবে উনি তো চাইছেন, ওনার একটা অবস্থান ছিল তো আমরা জানি। উনি স্পষ্ট করে বলেছেন পদ্মা সেতুর ব্যাপারে কোনো দুর্নীতি হয়নি। একটা বল হচ্ছে সেতুটার কাজই শুরু হয়নি, কোনো চুক্তি হয়নি, কোনো অর্থ ছাড় হয়নি, কিছুই হয়নি। অর্থ ছাড়ের ব্যাপারে কোনো চুক্তিও হয়নি, ছাড় তো পরের কথা। তো এই অবস্থায় এখন কানাডার যে নিয়ম আইন, তারা যেটা বলেছিল যে তাদের দেশে দুর্নীতির অভিপ্রায় ব্যক্ত করা এটাও অপরাধ, সেটাও অপরাধ বিবেচিত হয়। কিন্তু কানাডার সুপ্রিম কোর্ট যেটা কালকে, গত পরশু আমরা পত্রিকা দেখলাম, অভিপ্রায়ের কিছুই পায়নি। সে গাল গল্প বলেছে, গুজব বলেছে এবং অনুমান প্রসূত বলেছে টোটাল জিনিসটাকে। তো এইটার অর্থ তো হচ্ছে
করা হয়েছে একটা পরিকল্পিতভাবে, নিশ্চয় একটা উদ্দেশ্য ছিল, উদ্দেশ্যহীনভাবে তো এটা করা হয়নি। এবং আবার বাংলাদেশের এই যে যোগাযোগ মন্ত্রী, প্রধানমন্ত্রী কিন্তু একটা অবস্থান ছিল যে যোগাযোগ মন্ত্রী তিনি দুর্নীতি করেন, স্পষ্ট করে বলেছেন। আমাদের দুর্নীতি দমন কমিশনও তাকে ছাড় দিয়েছিল। এখানে আমি একটা কথা অবশ্যই বলে রাখবো, আমি একজন মিডিয়ার লোক হিসাবে এই ইস্যুটাকে নিয়ে মিডিয়া যে ভূমিকাটি পালন করেছে সেটা পীড়াদায়ক ছিল, এটা স্বীকার করতে হবে। এটা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, প্রধানমন্ত্রী মিডিয়ার দিকে, তার ক্যাবিনেট, তার বন্ধু, তার সহকর্মীদের দিকে তীর ছুঁড়েছেন, মিডিয়ার দিকে তীরটা ছুঁড়েননি। তো এটা উদারতা। ওটা মিডিয়ার কথাটা নিয়ে আমরা গত পরশুই আমরা একটা আলোচনা করেছি, মিডিয়া যেটা করেছে। মিডিয়া, যিনি গ্রেফতার হয়েছিলেন উনি ওনার অভিজ্ঞতা বলতে গিয়ে উনি বলেছেন যে আমি যখন দুদকে গেলাম, কেউ কেউ পাশের থেকে বলছে যে ওনার পকেটে 300 কোটি টাকা আছে, 300 কোটি টাকা আছে। এখন যিনি শিল্প সচিব উনি বলছেন আমাকে জি এরকম ভাবে বলা হচ্ছে আমাকে। তো এখানে অর্থাৎ ওনার অবস্থান স্পষ্ট ছিল, ওনার অবস্থান স্পষ্ট, ওনার মিডিয়ায় ওনাকে নিয়ে একটি পত্রিকায় রম্য রচনা হয়েছে, সেটা সবকিছু হয়েছে। তো প্রধানমন্ত্রীর এই অবস্থান আর প্রধানমন্ত্রীর ক্যাবিনেট কলিগ যাদের করে বিশ্বাস করেন, উপদেষ্টা তো বিশ্বাস করেই করেছেন, 4 জন উপদেষ্টা নিশ্চয় একজন তো আমরা নাম একজনকে ছুটিতে দেওয়া হয়েছিল, বাকি 3 জনের মধ্যে একজন বলেছেন যে আমরা কারো নাম বলার দরকার নেই, এটা আমরা অনুমান হয়তো করতে পারি। বিশ্বব্যাংকের সঙ্গে সম্পর্কিত কারা ছিলেন, বিশ্বব্যাংকের প্রতি দুর্বল কারা কারা উপদেষ্টার মধ্যে ছিলেন, বিশ্বব্যাংকের হয়ে তারা বিভিন্ন সময় কারা কাজ করেছেন, সেটা ধরে অনুমান করা যায় বিশ্বব্যাংকের পক্ষে কারা করতে পারেন। তো বিশ্বব্যাংকের উদ্দেশ্যটা তো নিশ্চয় কোনো উদ্দেশ্যের ব্যাপারেও এসেছিল যে কাজটি যারা পাওয়ার কথা ছিল তাদেরকে না দিয়ে অন্য কাউকে দেওয়ার জন্য বিশ্বব্যাংকের একটি তদবির ছিল। সেই তদবিরে যোগাযোগ মন্ত্রী এবং বাংলাদেশ সরকার নত হয়নি, তারা রাজি হয়নি। যেটা তখন বাংলাদেশ সরকার তো একটা প্যানেল আছে, তখন বিশেষজ্ঞ প্যানেল আছে, প্যানেলের মতামতেই সবকিছু সেই তখন মিডিয়া এগুলো এসেছিল। তো অর্থাৎ আজকে প্রমাণ হয়ে গেল যে এটা অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে এই কাজটি করা হয়েছিল। এবং সেটা একটা আবার কাজের বিষয়টি আছে, কাজটি পাওয়া না পাওয়া, কে করবে না করবে, এটার একটা বিষয় ছিল। 2 নাম্বার হচ্ছে কাজটি যারা পেতে চেয়েছিলেন, যাদেরকে দিতে চেয়েছিলেন, তারা না পাওয়ার সম্ভাবনা যখন উজ্জ্বল হলো, তারা পাবে না এরকম ধারণা হওয়ায় যারা ক্ষুব্ধ হয়েছেন, তারা যাদের কারণে এটা হয়েছে তাদেরকে ডিফেম করতে চেয়েছে এবং তাদেরকে ডিফেম করার মধ্য দিয়ে তৎকালীন সরকারকে ডিফেম করতে চেয়েছে। কিন্তু এর মধ্য দিয়ে বাংলাদেশও ডিফেমড হয়েছে, এটা তো বটেই। তো এটা টোটাল জিনিসটা আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের বাংলাদেশের সম্মানহানি হয়েছে, সম্মান ক্ষুণ্ণ হয়েছে। এর রায়ের মধ্য দিয়ে এটা প্রমাণ হয়েছে, অভিযোগটা তো মিথ্যা প্রমাণ হয়ে গেল। ওদের কানাডার সুপ্রিম কোর্টের একজন বিচারক, তিনি তার নামও পত্রিকা এখন এটা স্পষ্ট হয়ে গেছে। তো এখানে ঘরের ওই যে উনি আপনি শিরোনাম করেছেন, ঘরের একজন সিনিয়র ক্যাবিনেট মিনিস্টার এবং একজন উপদেষ্টা, আমরা তো বুঝি। তো এটা ঘরের লোক যখন প্রধানমন্ত্রীর এই অবস্থানের পরে তো উচিত ছিল তার গোটা ক্যাবিনেট, তার উপদেষ্টা সবাই তার পক্ষে দাঁড়াবেন। তিনি যা বলছেন এটাই সঠিক, এর বাইরে কোনো সত্যি নেই। সবাই এই অবস্থানে থাকার কথা ছিল, কিন্তু অবস্থানে না থেকে তারা বরং প্রধানমন্ত্রীকে বিব্রত করার জন্য বেকায়দা করার জন্য জেল খেটেছেন। আফসান ভাইয়ের কাছে আসি, আপনি বিষয়টিকে গতকালকের ক্যাবিনেট সভায় যে কথাগুলো হয়েছে সেগুলো এবং এই গোটা বিষয়টিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমি দুর্নীতির একটা বিষয় এখানে রয়েছে, আর প্রধানমন্ত্রী দুর্নীতির অভিযোগের বিষয়, পরিকল্পনা যেটা এবার বলা যায় কিনা যায় না, কারণ একটা আদালত, একটা দেশের অভিযোগ হয়েছে, মামলা হয়েছে, তারপরে নিষ্পত্তি হয়েছে। তো তারপরে যেটা রয়েছে প্রধানমন্ত্রীর নিজস্ব তার ক্যাবিনেট সচিবদের কলিগদের সঙ্গে তার যে অবস্থান। আমি তৃতীয়ত যেটা রয়েছে, যেটা নিয়ে কম আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে বিশ্বব্যাংকের সঙ্গে এইরকম দেশগুলোর অবস্থান। তো আমাদের মতো যারা বিশ্বব্যাংকের বিরুদ্ধে আজ থেকে ধরুন 25-30 বছর ধরে যারা বলে আসছি যে এই প্রতিষ্ঠানের প্রতি এতটা দয়া, মমতা, হাতজোড় অবস্থান রাখা উচিত নয়, আমাদের জন্য হলো কিছুটা হলেও অন্তত প্রমাণ হয়েছে। যখন সরকারের গায়ে যখন আঁচটা লাগে তখন সরকার বিশ্বব্যাংকের বিপক্ষে বলে, তার আগে বলে না। আপনি যদি খেয়াল করেন, আমার মনে আছে আমি একবার আমার বিশ্বব্যাংকের একজন কর্মচারী আমাকে এই যে তাদের ইনডেমিনিটির যে কাগজপত্র সেটা পাঠিয়ে দিয়েছিল। পাঠিয়ে দেওয়ার পরে আমি স্বাভাবিকভাবে আমি সেটা লিখেছি এবং বড় করে লিখেছি। তো তখন
ওই আমি যে পত্রিকায় তখন কাজ করতাম তার সম্পাদক আমাকে পরে বলছিল যে 11 বার ফোন করেছে যে এই লোককে তোমার অফিসে কি করে কাজ করে। এই যে এই দাপটটা আমরা দেখেছি। আপনার মনে আছে যে আদমজি জুট মিল বন্ধ হয়েছিল বিশ্ব ব্যাংকের অ্যাডভাইসে। অতএব এইটা দীর্ঘদিনের কষ্ট। বাংলাদেশে যে আর্সেনিকের যে প্রকল্প যেটা একেবারে ব্যর্থ হয়েছে সেটা পুরো দায়িত্ব নিয়ে নিয়েছিল বিশ্ব ব্যাংক। আজকে আমাদের দেখতে হবে যে কেন সেটাতে পৃথিবীর সবচেয়ে বেশি কিডনি ক্যান্সারের রোগী বাংলাদেশ থেকে হবে। আমার মতো যারা বিশ্ব ব্যাংকের যারা সমালোচনা করে এসেছি কয়েক দশক ধরে, আমাদের কাছে এটা এমন একটা অবস্থান যেটাকে আমরা বলেছি নতুন কিছু না। দ্বিতীয়ত এই বিশ্ব ব্যাংকের সবচেয়ে সমর্থন করে কারা? আমলারা। কারণ আমলারাই পরবর্তীকালে সবচেয়ে সুবিধা পায় বিশ্ব ব্যাংকের কাছ থেকে, চাকরি থেকে আরম্ভ করে সমস্ত কিছু। আপনি যদি বিভিন্ন প্রতিষ্ঠানের কনসালটেন্টের হিসাব দেখেন দেখবেন প্রচুর আমলা পাবেন দেশে এবং বিদেশে। তাহলে যাদের কথা তিনি বলছেন তিনি যদি নাম বলেন তাহলে আমরা দেখতে পাবো যে তারা কি। আমরা আন্দাজ করে নিতে পারি সাবেক আমলা যারা প্রধানমন্ত্রীর ক্যাবিনেটে উপদেষ্টা আছেন তারা তাদের সুবিধাটা সবাই দেখছে। এখন তৃতীয়ত হচ্ছে যে এতে দুশ্চিন্তার বিষয় যেটা যে প্রধানমন্ত্রী আমাদের মতো এত সবল প্রধানমন্ত্রী আমাদের ইতিহাসে আসেনি। এই সবল প্রধানমন্ত্রীর ভেতরে যারা আছেন তারা যদি এদের পক্ষে বলে থাকেন তারা কি বুঝে বলেছিলেন নাকি তারা ভাবছিলেন যে না এটা করে পদ্মা সেতুর ছাড় পাওয়া যাবে? আমার মতে পদ্মা সেতুর ছাড় পাওয়ার জন্য যদি 5 জন লোককে সরিয়ে দিয়ে পদ্মা সেতুর ছাড়টা প্রধান বিষয় হতো তাহলে এটা করা উচিত ছিল। আর যদি বাংলাদেশ যেটা প্রমাণ করেছে যে বাংলাদেশে যথেষ্ট অর্থ আছে এটা করার, তাহলে পদ্মা বিশ্ব ব্যাংক থেকে একটু দূরে রাখলে তো আমাদের অসুবিধা ছিল না প্রথম থেকেই। আমাদের এই ইজ্জত হানির প্রক্রিয়াটা থেকেও তো আমরা এটা তো মাননীয় প্রধানমন্ত্রী যেদিন বিশ্ব ব্যাংক 30 জুন 2011 তারিখে সরে গেল, ঋণ চুক্তি বাতিল করলো, তার 4 দিন পরেই মাননীয় প্রধানমন্ত্রী সংসদে ঘোষণা দিয়েছেন। তিনি যদি আগে বিশ্ব ব্যাংক তারপরে সেটা পারলেন না, কারণ আপনি যে আমলাদের কথা বলছেন সেই আমলা মন্ত্রীরাই তারা করেছেন। কারণ আমার কথা হচ্ছে যে আমি যদি 1990 দশক দেখি, 80 দশক দেখি, যখন থেকে আমরা সক্রিয় হয়ে কাজ করি, বা 70 দশকে যদি দেখি, আমরা তো বলেই আসছি বিশ্ব ব্যাংকের সঙ্গে ব্যবসা করাটা ঠিক না। তো আপনি তো করছেন ব্যবসা, এখনো বোধহয় হয়তো ব্যবসা করছেন আপনি বিশ্ব ব্যাংকের সাথে। জি, বিশ্ব ব্যাংক এখন সরি বলে আরো নতুন উদ্যমে আসছে। তো তাহলে তো আপনি মেনেই নিচ্ছেন তাদের অস্তিত্বটা। আগামীতে যে আপনাকে বাড়িটা আপনি খাবেন না, আপনি এটা কি করে বুঝলেন? আপনি দেবে আপনাকে। আমি মনে করি প্রথমবার বাড়ি দিতে গিয়ে সফল হয়নি। আগে হয়েছে কি, আগে তো অনেক বাড়ি দিয়েছে, আমাদের যে পাট শিল্প নষ্ট করেছে। আমি বলি আদমজি জুট মিলে, আমি যখন এটা নিয়ে আমার নিজের, কারণ আমি তো গরিব মানুষের একেবারে ঘনিষ্ঠ হিসেবে তাদেরকে দেখেছি। আদমজি জুট মিলটা কেন তারা বন্ধ করেছিল? স্টেট ওন্ড এন্টারপ্রাইজ গুলো কেন বন্ধ করেছিল? তারা বলছে করাপশন। এটা হল তাদের স্বাভাবিক একটা আর্গুমেন্ট। তো আদমজির শ্রমিকরা কি করাপশন করেছিল না? আদমজির বড় সড়ো অফিসাররা যারা আদমজি জুট মিল বিক্রি করেছিল না এই করেছিল, সেটা না করে এই বিএনপি সরকারই এটাকে আমার মনে আছে বন্ধ করে দিয়েছিল। প্রচন্ড রকম আমি আঘাত পেয়েছিলাম এবং সেই আঘাত থেকে আমি দেখেছি বিশ্ব ব্যাংকে গালি দিয়ে। এই জন্য বিশ্ব ব্যাংক আমার উপরে অনেক চটা ছিল। আমার বিষয়, আপনি বিশ্ব ব্যাংকের সঙ্গে ব্যবসা না করে তো আপনি পারছেন, আপনি কেন তার সঙ্গে ব্যবসা করতে চান বারবার? কেন বের হতে পারছে না বিশ্ব ব্যাংক চক্র থেকে? এই বিভীষণের জন্যই কি বলবেন? আপনাকে ধন্যবাদ। দুই গুণী মানুষের মাঝখানে আমি মানে ছোট ছোট করে 2-1টি কথা বলবো। বিশ্বজয়ী আলেকজান্ডার তার সেনাপতি সেলুকাসকে বলছিল যে বিচিত্র এই দেশ। এ কারণে বলছি, গত পরশুর পার্লামেন্টে আমি মন্ত্রী এবং সংসদ সদস্য যারা বক্তৃতা দিয়েছেন বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে, আপনি যদি ওই ভিডিও ক্লিপটা যদি একটু উল্টে দেখেন, যেহেতু আপনি গণমাধ্যমে রয়েছেন, ওই সময় পার্লামেন্টে যারা খুব উচ্চকিত কণ্ঠে শুধুমাত্র সেতুমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে কাবু করার জন্য বক্তৃতা দিয়েছিল, তারা কিন্তু আজকে উল্টো সুরে আবার বক্তৃতা দিচ্ছে। এই জন্য মনে হয় আলেকজান্ডার বলেছিল সেলুকাস বিচিত্র এই দেশ। একই তাহলে আমি একই কথা বলি, একই ক্ষেত্রে মিডিয়ার ক্ষেত্রেও বর্তায়। আমি মিডিয়াতেও যে রম্য রচনা হয়েছিল, মিডিয়াতে আমরা এখানে বসে অনেকে কথা বলেছি, আজকে আবার উল্টো কথা বলছি। আমি মানে ফার্মেসি বিজ্ঞানের ছাত্র হলেও আমার বেশ আগ্রহ রয়েছে নানান বিষয়ের প্রতি, এবং আফসান চৌধুরী স্যারের মানে অনেক আগের যে লেখাগুলো, সে লেখাও কিন্তু আমার সংগ্রহে আছে। এমনকি কাজী সিরাজ সাহেব যে লেখাগুলো এখন লেখেন সেটাও কিন্তু আমার সংগ্রহে আছে। আমার কাছে 182টি প্রতিবেদনের ক্লিপ আছে, আর ভিডিও ক্লিপও আছে। আমি 2-4টা আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনি যে প্রসঙ্গে আনলেন, ইকোনমিস্ট যে নিবন্ধ করেছিল সেটা ইত্তেফাকে ছাপা হয়েছিল 2013 সালের 7 ফেব্রুয়ারি। লিখেছিল দক্ষিণাঞ্চলের মানুষকে পদ্মা সেতুর জন্য ধৈর্য ধরতে হবে। এটা ভালো একটা প্রতিবেদন। আপনি 2013 সালের জানুয়ারি 24 তারিখে যে প্রতিবেদন জায়জাদিন করেছিল, বিশ্ব ব্যাংকের সময় বেঁধে দিলেন প্রধানমন্ত্রী। জায়জাদিন আরেকটি শিরোনাম ডিসেম্বর 28 তারিখে 2012
মোশাররফ ফেরদৌস 7 দিনের রিমান্ডে। এর মধ্যে বিস্তারিত অনেক কিছু লিখেছেন, আমি খুব দ্রুত পড়ছি। সমকাল 12 অক্টোবরে লিখেছিল বিশ্বব্যাংক প্যানেলের উপস্থিতিতে মশিউরকে জিজ্ঞাসাবাদ করা হবে। সমকাল। প্রথম আলো 2012 10 জানুয়ারি লিখল বিশ্বব্যাংক প্রতারিত হয়েছে। 2012 30 নভেম্বর, যেখানে সংবাদের শিরোনাম হয়েছিল পদ্মা সেতু দুর্নীতি, বিশ্বব্যাংকের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সাবেক সেতু সচিবের। এবং দৈনিক ইত্তেফাকের যে শিরোনাম 2013 সালের 6 জানুয়ারি, পদ্মা সেতুতে দুর্নীতিতে সরকারের উচ্চমহল জড়িত। এটা কেউ বলেছে? ডক্টর দেবপ্রিয়। এই যে বিষয়গুলো, তার চেয়ে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ লেখা একটি লিখেছিলেন আপনার খুব প্রিয় মানুষ অধ্যাপক মইনুল ইসলাম। তিনি 2013 সালের 6 ফেব্রুয়ারিতে প্রথম আলোতে একটি নিবন্ধ লিখেছিলেন, উপসম্পাদকীয়। আমি খুব সংক্ষেপে শেষ করছি। পদ্মা সেতু বিশ্বব্যাংকের বিদায় সাপে বর হতে পারে। এবং এই বর্ষিয়ান অর্থনীতিবিদ তিনি যা মন্তব্য করেছিলেন, আমি তার চুম্বক অংশগুলো উল্লেখ করছি। 1, জাপানের সম্ভাব্যতা পরীক্ষা মোতাবেক পদ্মা সেতু প্রকল্পটা ছিল $1.7 বিলিয়ন, কিন্তু বিশ্বব্যাংকের চাপাচাপিতে ডিজাইন পরিবর্তনের মাধ্যমে সেতু প্রকল্পকে $2.91 বিলিয়ন গ্র্যান্ড ব্রিজ গেল। 2, প্রথমে এশিয়া উন্নয়ন ব্যাংকই ছিল এই প্রকল্পের প্রধান ঋণদাতা, কিন্তু প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার প্রভাব খাটিয়ে এই ভূমিকাটি বিশ্বব্যাংক কেড়ে নিয়েছিল। 3, পরামর্শ প্রতিষ্ঠান নিয়োগে বিশ্বব্যাংক সুপারিশ করেছিল অন্য একটি কোম্পানির জন্য, কিন্তু অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বাধীন মূল্যায়ন কমিটি ওই কোম্পানির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এ কারণে যে তারা ব্ল্যাক লিস্টেড কোম্পানি, তারা যে জাল কাগজপত্র দিয়েছিল। ক্যালিফোর্নিয়ার একটি ব্রিজের ছবি দিয়ে তারা বলেছিল যে এটি চীনের। এবং এই চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেডের যে পক্ষে যে বিশ্বব্যাংক তদবির করেছিল, সেটা মোশাররফ হোসেন ভূঁইয়ার তার লেখার ভিতরে স্পষ্ট করে জনকণ্ঠে উল্লেখ করেছিল, পরপর 4টি লেখায়, যে ইমেল নাম্বার পর্যন্ত দিয়ে দিয়েছিলেন, ইমেলে কি লেখা ছিল তা উল্লেখ করে দিয়েছিল। 4, আমি শেষ করে আনছি। 4, বিশ্বব্যাংক সর্বশেষ শর্তে পুরো প্রকল্পের জন্য তাদের পক্ষ থেকে একজন প্রশাসক নিয়োগ করে প্রস্তাব করেছিল, এবং একটি স্বাধীন সার্বভৌম দেশের জন্য বিশ্বব্যাংক কোন অধিকারে তার প্রশাসক নিয়োগ করতে বলেছিল। এবং তিনি সর্বশেষ যেটা বলেছিলেন যে এই যে আমাদের এবার পরীক্ষা হয়ে যাক যে আমাদের সক্ষমতা কত দূর, আমরা জিতবো, তিনি আশাবাদ ব্যক্ত করেছিলেন। কিন্তু তখন কিন্তু অনেকে কিন্তু এই সুরে কথা বলেননি। আমার দুঃখটা সেখানেই। জি। এবং যেই একজন দর্শক আছেন, দর্শকের প্রশ্নটা নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম দীপক মজুমদার। আমি বিনয়ের সাথে, আমি দাদা সুভাষদের সাথে একটা প্রশ্ন রাখতে চাচ্ছিলাম। জি। পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে দেশি বিদেশি চক্রান্ত, বিশাল একটা চক্রান্ত হয়েছে। তো যাক, বিদেশির আন্তর্জাতিক চক্রান্তের সাথে আমরা কতটুকু মোকাবেলা করতে পারবো আমরা সেটা জানি না দাদা। তবে দেশীয় চক্রান্ত হিসাবে আমরা যেভাবে মিডিয়ার অন্তরালে দেখতে পাচ্ছি, পেপার পত্রিকায় দেখতে পাচ্ছি, পদ্মার অন্তরালের একটা ব্যক্তির নামে উঠে আসতেছে, যার নাম এখন পেপারে যা দেখেছি ডক্টর ইউনূস। এর সাথে কিছু সুশীল সমাজের লোকও সুর মিলিয়েছে। তো একটা কমিশন গঠন করে এদেরকে আইনের আওতায় আনা যায় কিনা দাদা? এইটা এইখানের যারা লোকজন তারা বলতে পারবে না, যেহেতু সরকারি কেউ নাই। এবং আমি একটু আধা মিনিট সময় নিই। উনি প্রথমে লিখছেন 2012 সালের 29শে জুন, যখন বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্ট রবার্ট জয়লিগ তার অবসর গ্রহণের ঠিক আগের দিন ঋণ চুক্তি বাতিলের আদেশপত্রে স্বাক্ষর করেছিলেন, তখনই মোটামুটি বিশ্বব্যাংকের নিয়তটা পরিষ্কার হয়ে গিয়েছিল। কিন্তু আমাদের বিশ্বব্যাংক প্রীতি, বিশ্বব্যাংক ভক্তি, মন্ত্রীদের অনেকেই এই ভক্তির প্রতি যে নতজানু হয়েছিল, তিনি তার স্পষ্ট করে উল্লেখ করেছেন তার এই লেখায় 2013 সালে। আমি এই দর্শক যে বললেন, টেলিফোনে কথাটা বললেন, এইখানে একটি যদি একটা যোগসূত্র করার চেষ্টা করি, যে বিশ্বব্যাংকের সাথে ঋণ চুক্তি হয়েছিল 2011 সালের এপ্রিলে। আর ডক্টর ইউনূসের কথা উনি বললেন, ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংক থেকে পদত্যাগ করেন আদালতে হেরে যাওয়ার পরে। তার 1 মাস পরে 2011 সালের 12ই মে যখন উনি পদত্যাগ করেন আদালতে হেরে যাওয়ার পরে, প্রথম টাকাটা আসার কথা ছিল অক্টোবরের আগেই, 2011 সালের আগেই। অক্টোবরে বিশ্বব্যাংক প্রথম যেটাকে আমরা বাংলা ভাষায় সোজা ভাষায় বলি যে গ্যাঞ্জাম বা মানে গ্যাঞ্জাম বা জটিলতা তৈরি করে, সেটা অক্টোবরেই তৈরি হয়। কি বলবেন, যোগসূত্র আছে কিনা? যোগসূত্র যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, যে বারবারই বলছেন, আজকেও বলেছেন উনি, গতকালকে তো আজকে উনি একনেকে বলেছেন, যেটা আমরা সব টেলিভিশনে অন এয়ার করেছি, কালকে পত্রিকায় আসবে, প্রধানমন্ত্রীর বক্তব্যে এসছে। আমার মনে হয় প্রধানমন্ত্রী ক্যাবিনেটের ব্যাপারে স্পষ্ট করেছেন, এটা খালি বলেছেন, তার একটা বিষয় স্পষ্ট করেছেন
যে ওনাকে গ্রামীণ ব্যাংকে এমডি রাখার জন্য হিলারি ক্লিন্টনের টেলিফোন, এটাই আজকে মিডিয়ায় এসছে। বাকি যে কথাগুলো বলেছে এগুলো স্পষ্ট করেন, আমার মনে হয় স্পষ্ট হওয়া উচিত। যদি স্পষ্ট হয় তাহলে এটা কেউ স্পষ্টই বলেছেন, এক ব্যক্তির জন্য বিশ্বব্যাংক এই জটিলতা তৈরি করে ঋণ দেওয়ার ক্ষেত্রে। এটা বিশ্বব্যাংকের নিয়ন্ত্রক আমেরিকা, সেই ক্ষেত্রে উনি এটা বলতে চাই। আমার মনে হয় এই বিষয়গুলো স্পষ্ট করে বলেই দেয়া দরকার। এগুলো তদন্ত, হ্যাঁ যদি বলছেন যে প্রশ্নকর্তা প্রশ্ন করলেন, তদন্ত কমিটি করা, তদন্ত হওয়া, এগুলো হতে পারে। জি, আরেকটা প্রশ্ন নিয়ে আফসান ভাই আপনার কাছে আসছি। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আব্দুল মালেক ময়মনসিংহ থেকে বলছিলাম। জি বলেন। এই যে বিশ্বব্যাংক আমাদের দেশের একজন মন্ত্রী, মাননীয় একজন মন্ত্রী এবং মাননীয় একজন সচিব মিথ্যা কথা কইয়া মন্ত্রীর মন্ত্রিত্ব হারাইলো, সচিবরে জেল খাটাইলো, এর কোনো অ্যাকশন হবো না? আমাদের বাংলাদেশের এই যে যারা দায়িত্বে আছেন, মন্ত্রীরা আছেন বা সরকার আছেন, এটার জন্য কোনো খেসারত বা কোনো অ্যাকশন নিবে নাকি? এটা আমার সকল মাননীয় আলোচ্যবিন্দু যারা আছে সকলের কাছে আমার এই প্রশ্নটা, উত্তরটা আমি সঠিকভাবে চাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আফসান ভাই, আপনি যেটা ইন্ডেমনিটির কথা বলছিলেন প্রথমে, দর্শক বা পত্রিকার পাঠক যারা, তাদের কাছে ঘুরে ফিরে কিন্তু এটাই যে বাংলাদেশকে অপমান করলো, বাংলাদেশকে এইভাবে নাজেহাল করলো। মানে বাংলাদেশ তো গত 4টা বছর ধরে আন্তর্জাতিকভাবে একটা হেয় অবস্থায় ছিল। এখন হয়তো আমাদের ভাবমূর্তি উন্নত হয়েছে, হ্যাঁ আমরা বলছি যে হ্যাঁ এখানে কোনো কিছু হয়নি। তো এই কথাটা, ইন্ডেমনিটির কথাটাই যদি আপনি আর একটু ইয়ে করে বলেন যে বিশ্বব্যাংক এটাই জানতে চাচ্ছে সবাই। বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশ সরকারের একটা চুক্তি আছে, তাদের বিরুদ্ধে মামলা করা যাবে না। এবং সব দেশেই এটা বিশ্বব্যাংক যেখানে যেখানে কাজ করে, কাজ করার আগে এটাই করে নেয়। সুভাষ যে কথাটা বলছিল যে এই যে জটিলতাটা তৈরি হয়েছিল, এটার একটা জটিলতার দিক হচ্ছে কাঠামোগত, আমাদের ক্ষমতা আছে কিনা এরকম একটা করার। এটা হলো একটা বড় দিক, আমি মনে করি এটা আমাদের সবচেয়ে বড় দিক। দ্বিতীয়ত হচ্ছে যারা সুবিধা পায় বিশ্বব্যাংক থেকে, এই কনসালটেন্সি একটা, তারপরে মার্কিনী সুবিধা যেসব আসে, এই সুবিধাগুলো যারা পায় তাদের তো অবশ্যই লেগেছে, তারা বিশ্বব্যাংকের পক্ষে দাঁড়াবার জন্য সবসময় প্রস্তুত। এইটা আমরা নিজেরা, আমরা যারা কি বলবো, গবেষণা আছে, মাঠে যারা ছাত্র পড়িয়ে খান, যারা কাজ করে খান, কাজ করে, অথবা আমরা যারা বিভিন্ন বিষয়ে একসময় যখন আন্দোলন করেছি, আমরা দেখেছি একটা পর্যায়ে গিয়ে আন্দোলন থেমে যায়, কারণ এই আমলারাই কিন্তু এর বিপক্ষে চলে যায়, তারা কিন্তু সুবিধা ভোগী এটা থেকে। আমরা তো যখন, আমার মনে আছে আমাদের আর্সেনিকটা এই জন্য সরাসরি বিশ্বব্যাংকের সঙ্গে সংঘাত গিয়েছিল, একটা পর্যায়ে গিয়ে আপনাকে কনসালটেন্সি অফার করবে, আপনি নিতে পারেন, আপনি নাও নিতে পারেন, নিলে আপনি জিতে গেলেন। অনেকে ওরা বলে যে এটা যেই মানুষে করে, এটাকে একটা যারা আন্দোলনের সামনে থাকে অনেক সময় তারা এটাই করে। বিষয়টা হলো যে রাজনীতির একটা বিষয় আছে। আমি চিন্তিত যে এরকম একজন প্রধানমন্ত্রী থাকতে যারা করেছিলেন তাদের কি সাহস ছিল না, তাদের জানার অবস্থান থেকে ছিল, নাকি তারা ভাবছিলেন যে আচ্ছা এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে আমরা ওই ঋণটা পাবো, তাদের একটু পরিষ্কার করা উচিত। এখন তো জটিলতা আরো অনেক বেশি সৃষ্টি হয়েছে এই প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে। তাহলে কি চেয়েছিল তারা, তাদের তো এখন তাদেরকে সঙ্গে রাখা হবে কি হবে না, তারা কি ভূমিকা করেছিল, এমনও হতে পারে তারা ভেবেছিল। এবং আমি মনে করি যে এটা ভাবা সম্ভব যে আমাদের পদ্মা সেতু দরকার, পদ্মা সেতু আমরা তো টাকাটা চেয়েছি, তো এটা যদি 5 জন বার করে দিলে যদি পদ্মা সেতুর টাকাটা পাওয়া যায়, সেই মানে কস্ট বেনিফিট বের করে দেওয়া না তো, গ্রেফতার করা, জেলে রাখা, ও যাই হোক হোয়াটএভার, আমি বলছি তার বদলে একটা কস্ট বেনিফিট অ্যানালিসিস ছিল, সেটা তো আমরা জানি না, সেটা আমাদের বলা হয়নি। যে বিষয়টা হচ্ছে এরকম একটা প্রতিষ্ঠান, বিশ্বব্যাংকের মতো একটা প্রতিষ্ঠান আপনার দেশে যদি পলিসির ক্ষেত্রে এতটা চাপ দিতে পারে, আপনি তো ওই কেস করে এসেন্সিয়াল লাভলিন হচ্ছে কানাডার সবচেয়ে বড় কিন্তু এই কোম্পানি হচ্ছে এটা। এবং আরেকটা মনে হয় যে কানাডা কিন্তু আমাদের বাংলাদেশের বেশ কিছু মানুষের কিন্তু দণ্ডপ্রাপ্ত হয়েছে এই চুরি চামারির জন্য, এবং বিএনপি একজন মন্ত্রী তো সেখানে কোনোদিন যেতে পারবে না, তার জেল হয়ে গেছে। তার সেই কোম্পানিটা বোধহয় $9 মিলিয়ন তার এগেইনস্টে হয়েছে। অতএব আমাদেরও রেকর্ড যে খুব ভালো তা না। আমি বলছি না যে বিএনপি করছে কি আওয়ামী লীগ করছে, আমি বলছি যে এরা এরকম করে থাকে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিশ্বব্যাংক বা অন্যান্য দাতা সংস্থার সঙ্গে আমরা কোন নিয়মে কথা বলবো সেটা তো আমাদেরকে ঠিক করতে হবে। হয় কি, এটা তো রাজনীতিবিদরা জানেন না, তারা তো এর আগে হয়তো এরকম যাচ্ছে, এটা তো জানে আমলারা, তারাই তো বিশ্বব্যাংকের সঙ্গে। আপনি মনে করেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে আপনি দেখবেন কতজন সচিব চাকরি করে বা করে এসছে, আপনি দেখেন বিশ্বব্যাংকে কতজন সচিব চাকরি করে এসছে বা এসছে, আপনি দেখেন কি পরিমাণ কনসালটেন্সি তারা করে। বর্তমান আমলা বা
অবসরপ্রাপ্ত আমলা, এটা তো একটা বিশাল একটা জিনিস। আমি এই জন্য বলছি, আমি একটা গবেষণা করেছিলাম 2006 সালে। সেই গবেষণায় আমি বলেছিলাম যে এই দেশে এই যে টাকাটা আসছে বিশেষ করে ওই নির্বাচন কেন্দ্র করে, তার সঙ্গে দারিদ্র বিমোচনের কোনো সম্পর্ক নাই। অতএব দারিদ্র বিমোচনের যুক্তি দেখিয়ে নির্বাচন পর্যবেক্ষণের টাকাটা আসার কোনো কারণ নেই। এটা গবেষণাপ্রাপ্ত, আমার কোনো কথা বলার ছিল না। এটার পরে আমি যে চাপটা আমি ফেস করছি, আমার চাপটা কিছু ছিল না। পরে আমি বুঝতে পারলাম যে আমাকে কিছু বলতে পারছে না। আমার সঙ্গে 2-3 মিনিট কথা বলে একটা রিপোর্ট তৈরি করে ফেললো যে হ্যাঁ আমি আসলে বলছি যে উন্নতি হতে পারে। তো তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কিন্তু পরিসর আছে, অনেকগুলো লোক আছে যারা এই কাজকর্ম করে খায়। বিশ্বব্যাংক একটা বড় রুজি দাতা। তো আপনি তো একটা গোষ্ঠীর কথা বলছেন, আপনি তো একজন দুজনের কথা বলছেন না। আপনি একজন প্রধানমন্ত্রী যাদের কথা বলেন তার তো তার নিজস্ব লোক, এবং তাদের জিজ্ঞেস করা উচিত। আমার মনে হয় না এরা প্রধানমন্ত্রী বিরোধী। আমার মনে হয় তারা যে কোনো কারণে এইটা করেছে, হয়তো ভেবেছে যে এটাতে বাংলাদেশ সরকারের বা বাংলাদেশের ভালো হবে, এরকম তাদের ওই যে আপনি যেটা বলছেন যে বিশ্বব্যাংকের পক্ষে বলাটাই তাদের চরিত্রের মধ্যে অংশ হয়ে গেছে। এবং আপনি দাতাদের সঙ্গে যদি বেশি চলাফেরা করেন তাহলে আপনি দেখবেন যে এটা আস্তে আপনার মেরুদণ্ডের দৃঢ়তা, এটা আমার নিজের জীবনের অভিজ্ঞতা। বাঁচতে হলে ওই ওদের কাছ থেকে একটু দূরে থাকলে মেরুদণ্ডটা একটু শক্ত থাকে। জনাব সুভাষ সিংহ রায়, তাহলে কি জিনিসটা হচ্ছে যে আমরা প্রধানমন্ত্রীর গতকালের কথা ইঙ্গিত পেয়েছি, কিন্তু আমরা যেই বিভীষণের কথা বলছি সেই বিভীষণ তো আছে, বিভীষণ নিয়েই চলতে হচ্ছে। সেই বিভীষণ তো রয়েছে কিনা তার প্রমাণ তো রয়েছেই। আপনি অধ্যাপক মনিরুল ইসলাম এক জায়গায় লিখছেন, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, আফসান চৌধুরী স্যারের এই কথার সাথে একদম সুর মিলে যায়, তাদের প্রতি যারা সারা জীবন গাছেরটাও খেলেছে তলারটাও কুড়িয়েছে, বিভিন্ন গবেষণা ঠিকাদারি প্রতিষ্ঠান খুলে বৈদেশিক ঋণ অনুদানপ্রাপ্ত প্রকল্পের পরামর্শ বাগানোর কাজে ব্যবসা করেছেন। এবং উনি কিন্তু ওই 2013 সালে 6 ফেব্রুয়ারি কিন্তু স্পষ্ট করে বলেছেন। এবং এই যে মাননীয় প্রধানমন্ত্রী যখন সৈয়দ আবুল হোসেনকে দেশপ্রেমিক বলে আখ্যায়িত করেছিলেন, যে এখানে কোনো চুরি হয়নি, কারণ বিশ্বব্যাংক প্রথমে বলেছিল যে এখানে দুর্নীতি হয়েছে। আমরা গত পরশু এখানে আলোচনা করেছি, মাননীয় প্রধানমন্ত্রী যখন দেশপ্রেমিক বলেছেন তখন হয়ে গেছে দেশপ্রেমিক কথাটা একটা ব্যঙ্গ, গালি। এখানেই আমাদের একজন আলোচক বলেছিলেন। এবং দ্বিতীয়ত তারা বলেছেন কি এখানে দুর্নীতির অভিলাষ ছিল, দুর্নীতির চেষ্টা ছিল। এই যে ব্যাপারগুলো তারা একে ধাপে ধাপে বলে এসেছে। এবং এই যে ব্যাপারগুলো ঘটেছে, এই ব্যাপারগুলো আমি মনে হয় তাদের যে ইমানি শক্তি খুবই দুর্বল ছিল, এবং যে কারণে বাংলাদেশ যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই যে জিডিপিতে আমরা যে 1.5 থেকে 2% আমরা যে কম অর্জন করলাম, এর দায়িত্ব কে নেবে? 2017 সালের ভিতরে এই পদ্মা সেতু প্রকল্পটি সমাপ্ত হয়ে যেত। 14 সাল একেবারে শুরু থেকে বললে, আপনি যদি পরবর্তীতেও যদি হিসাব ধরেন 2017 সালের মধ্যে এটা সম্পন্ন হতো। খরচ বাড়লো। এবং এই যে সৈয়দ আবুল হোসেনকে যে হেনস্থা করা হলো, তাকে শুধু মন্ত্রিত্ব থেকে না, তাকে তার দলের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হলো, একজন সচিবকে তার জেল খাটতে হলো। এই যে যন্ত্রণাগুলো, এবং বিচারপতি আবু সাইদ চৌধুরীর সন্তান আবুল হাসান চৌধুরী, তাকে যে দুর্নীতি দমন কমিশন তাকে যে হেনস্থা করতে বাধ্য হলো, এটার ব্যাপারে তারা কি জবাব দেবে? যেখানে দুর্নীতির অভিলাষ, দুর্নীতির ষড়যন্ত্র, এই যে ব্যাপারগুলো নিয়ে এটা ভেগ টার্ম নিয়ে যে তারা এগিয়ে গেল, এটি আমার কাছে খুব দুঃখজনক ঘটনা মনে হয়েছে। এবং এই যে আপনার আজকের আলোচনার শিরোনাম, এই যে বিভীষণ, যথাযথভাবে শব্দ প্রয়োগ করেছেন এবং আমার খুব ভালো লেগেছে। কারণ এই যে ষড়যন্ত্রগুলো হচ্ছে শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে না, এটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। ওই যে ফেলান্ডান পার্কিনসন নামক দুজন পণ্ডিত নাকি এই 72-73 সময় যে প্রবন্ধ লিখে বলেছিলেন বাংলাদেশ যদি দাঁড়িয়ে যায় পৃথিবী নাকি সব দেশ দাঁড়িয়ে যাবে। এই যে ষড়যন্ত্রের ধারাবাহিকতা, এটা তো এখনো চলছে। এইটাই আমার বলবার বিষয়। আমি একটু অন্যদিকে আসি, যে সেই সময়ের সেই ঘটনার জন্য রাজনৈতিকভাবেও তো আওয়ামী লীগকে অনেক খেসারত দিতে হয়েছে। যে এখন বিশ্বব্যাংক চলে গেল তার কয়েক মাস পরেই আমরা দেখি যে 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি, বিশেষ করে গাজীপুরের মতো আওয়ামী লীগের যেটা ঘাঁটি, সেই ঘাঁটিতে আওয়ামী লীগের একেবারে পরাজয়, এগুলো তো পরবর্তীতে রাজনীতিতে এফেক্ট করেছে। আপনি কি বলবেন? অবশ্যই এগুলো তো রাজনীতি এফেক্ট করে। এগুলো তো করা হয় নানাভাবে। আমি তো আগেই বলেছি যে সরকারকে ক্ষতিগ্রস্ত করবার জন্যই
তো বাংলাদেশ কিন্তু বটেই, সঙ্গে সরকার তো ক্ষতিগ্রস্ত হয়, এবং সে ক্ষতিটা সরকার ক্ষতি হয়ে গেছে যে পৌর নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন 5টিতে নিশ্চয়ই এটা একটা এফেক্ট আছে। শুধু এটার জন্য সিটি কর্পোরেশন, এটাও আমি এগ্রি করব না যে শুধু ওই পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ, এই অভিযোগ ওঠার কারণেই 5টি সিটি নির্বাচনে আওয়ামী লীগ হেরে গেছে। আমার মনে হয় ঠিক ওভাবে নেওয়া ঠিক হবে না। তাইলে পরবর্তীকালে উপজেলা নির্বাচন যে হলো, প্রথম 2 ধাপের যে উপজেলা নির্বাচন, সেই 2 ধাপ অনেক পরে হয়েছে। ততক্ষণে সরকার পদ্মা সেতু নিজস্ব অর্থায়ন করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এবং আমরা এটা প্রমাণ করতে ততক্ষণে প্রায় যে না আমরা করছি, আমরা বিষয়কে বাদ দিয়েছি, আমরা বীরের জাত, এটা প্রমাণ হয়ে গেছে। তারপরে উপজেলা ইলেকশনের প্রথম 2 ধাপে কিন্তু আওয়ামী লীগ তুলনামূলকভাবে বিএনপিকে বেশ খারাপ করেছিল। তো কাজে খালি এটাই ওইটাকে এফেক্ট করে, এটা বটে ওয়ান অফ দি কজ খারাপ করার পেছনে। একটা সরকার নির্বাচনে সরকারি দল ভালো করবে, ভালো করা না করে, শুধু এরকম 2-একটা ইস্যুর উপরে ওয়ান অফ দি আমি এই ইস্যুটা নিয়ে একটু আফসান ভাইয়ের কাছে যাই। এটার সাথে কি রাজনীতির একটা সম্পর্ক, যেটা উনি বললেন যে পুরোপুরি না, আপনি কিভাবে দেখবেন যে একটা হতে পারে? আমি নির্বাচন দেখে যেটা মনে হয়েছে, আমি ওনার সঙ্গে একমত। নির্বাচনে এটা একটা প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের মানুষ কিন্তু ওই বিশ্বব্যাংক কি বললো তাতে পাত্তা দেয় না। বাংলাদেশের মানুষ কিন্তু অনেক শক্ত। বাংলাদেশে আমি বিশ্বব্যাংক কি বললো আমার কিছু ইস্যু যায় না, আমি বিশ্বব্যাংকের খাইও না পড়িও না। সাধারণ মানুষ তো একেবারেই খায় না, পড়ে না। কিন্তু দলের যে দুর্নীতি করেছে নিয়ে ব্যাপক কথাবার্তা হচ্ছে, আমার মনে এখনো যদি আপনি এই সরকারের অধীনে বা বর্তমানে দুর্নীতি কম হচ্ছে, দুর্নীতি যথেষ্ট হচ্ছে, দুর্নীতি আগের মতোই হচ্ছে বা বেশি হচ্ছে, তাতে কিন্তু ভোটের কতটা প্রভাব পড়বে আমরা বলতে পারি না। নারায়ণগঞ্জ নির্বাচন তো ভালো একটা এক্সাম্পল। এই জন্য আমার মনে হয় এটাকে এতটা বড় না করে, তবে যেটা হয়েছে যে আমাদের আন্তর্জাতিকভাবে একটা কেস হয়েছে, আমি মনে করি যেটা এই যে সুভাষের যেটা সাপে বর হয়েছে, আমাদের দেশে সাংবাদিকদের একটা দায়িত্ব আছে। সাংবাদিকদের আরো একটু প্রশিক্ষিত হওয়া দরকার। সাংবাদিকরা যে এবং সাংবাদিকরা যাতে এই তথ্যগুলো, সাংবাদিকগুলো এই দলিলগুলো যাতে পেতে পারে সেটা। কারণ আপনি ওই সময় দেখবেন রাজনৈতিকভাবে অনেকে বিভিন্ন রকম কথাবার্তা বলেছে। আমার মতে এটা যদি সাংবাদিকদের কাছে প্রশিক্ষণের সুযোগ হয় তাহলে তারা আরো ভালোভাবে করবে। কিন্তু এইটার কারণে বাংলাদেশের মানুষ যদি এখন ভাবে যে আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো না, বা এটা বললে আবার পরবর্তীতে যদি ভুল প্রমাণিত হয়ে যায়, তাহলে ক্ষতিটা আরো অনেক বড় হবে। কারণ বাংলাদেশের মানুষ দুর্নীতিবাজ, বাংলাদেশের প্রতিষ্ঠানটা দুর্নীতিভিত্তিক, এটা অস্বীকার করে লাভ নেই। এইটাই বড় আমলাতে আপনি যদি আপনি এইভাবে না বলে কি আমরা এইভাবে বলতে পারি না দুর্নীতির সুযোগ বাংলাদেশে আছে, তাই আপনি বলেন। যেমন এইখানে বিশ্বব্যাংক যে দুর্নীতিবাজ, এই কথাটা যখন আমরা 30 বছর আগে বলেছি, আমাদের তো পাগল বলেছে লোকে। আমার কথা হচ্ছে এটা তো কেসের, যদি আপনি কাগজটা দেখেন, কেসের কাগজ দেখলেন যে ওরা তো কেস নিয়ে, আমার মতে বাংলাদেশ সরকার একটা লোক পাঠানো দরকার যে এসেনশিয়াল লাভলিনের বিরুদ্ধে যে প্রসিকিউশনটা হলো কিসের ভিত্তিতে, মানে প্রাইমারি, এটা তো সুপ্রিম কোর্ট, অন্টারিও। আমাদের বর্তমান আইনমন্ত্রী দুদকের আইনজীবী হিসেবে গিয়েছিলেন সেখানে, উনি গিয়ে কিছু কাগজপত্র সেটা নিয়ে মানে কিছু কিছু যতদূর সম্ভব নিয়ে এসছেন, এবং উনি তখন বলেছেন, যেটা দুদকও বলেছে যে হ্যাঁ তার কথার ভিত্তিতে দেখা যায় যে কেস। তাহলে দেখা যাচ্ছে যে এটার মধ্যে ষড়যন্ত্রটা ওই জায়গায় হয়েছে। কোর্ট কেন একসেপ্ট করলো? আর এইরকম কোর্ট চালাতে আমি ক্যানাডিয়ান কোর্ট সিস্টেমের সঙ্গে জড়িত ছিলাম, সেখানে দেখেছি ওরা যত পারে কম সময়ে কোর্ট কেস নিতে, কারণ এটা অনেক খরচ হয় এবং এটা প্রচুর বিশাল খরচ। আর যেই কোর্টটার কেসটা, যেটা এসেনশিয়াল লাভলিন, এটা এত বড় কোম্পানি যে এরা কল্পনা করা যায় না এরা কত কোটি টাকার উকিল এরা রেখেছে, কোটি কোটি টাকার, মিলিয়নস অফ ডলার্স খরচ হয়ে গেছে। যখন মোশাররফ হোসেনের যে কনভিকশনটা হলো এবং ওই কোম্পানিটা মাপ চাইলো যে আমরা হ্যাঁ ঘুষ দিয়েছি, তখন কিন্তু কোটি কোটি ডলার কানাডিয়ান সরকারের খরচ হয়েছে। সহজে মামলা নেয় না। এই জন্য আমার মতে বাংলাদেশ সরকারের এবং আইন মন্ত্রণালয়ের লোক গিয়ে সমস্ত নথি নিয়ে আসা উচিত, এসে দেখা উচিত যে কিসের ভিত্তিতে তারা এত পর্যন্ত আগালো। এটা তো আগানো বোঝা যাচ্ছে না, ওরা তো বলছে গালগপ্প। তাহলে গালগপ্প যদি হয়তো এত সুপ্রিম কোর্ট, অন্টারিও সুপ্রিম কোর্টে যাবে কেন? এটাই আমি বলছি যে এটা দেখা দরকার। তাহলে কি সেখানেও ষড়যন্ত্র আছে? শেষ মিনিটটা আমি সুভাষ সিংহরে আপনাকে দিতে যাচ্ছি। আমি যে কথাটি এই শেষের দিকে যেটা বলতে চাই, এই যে মামলায় যে আমরা বিজয় লাভ করেছি, এই সুফল আমাদের ঘরে তুলে আনতে হবে। আমাদের অনেক সতর্কভাবে পথ চলতে হবে। না, আবার এখানে আফসান ভাই একটা কথা বললেন, এই মামলার বিজয়ের কারণে ভবিষ্যতে যদি দুর্নীতি নিয়ে কথা বলা বন্ধ হয়ে যায়, সেটা কিন্তু আবার একটা কথা। না, সেটা তো হতে পারে না, সেটা হতে পারে না। এবং এই যে
খুব কষ্ট এবং দুঃখের যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো যেটা আফসান চৌধুরী স্যার খুব স্পষ্ট করে মানে উল্লেখ করেন, দুর্নীতির ব্যাপারে সজাগ থাকতেই হবে। এটার কোনো বিকল্প নেই, দুর্নীতির ব্যাপারে সবসময় সজাগ থাকতে হবে। এবং সবচেয়ে খুব দুঃখজনক যে ব্যাপার, আমরা এইটা বলি জামিলুর রেজা চৌধুরী কমিটির কাছে যে সুপারিশটা করা হয়েছে, এটা বলে আমাদের আলোচনা শেষ করতে চাই। কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেডের এটাই পক্ষে কাজ বলতে চাই, কানাডার আদালতের বিজয়ে আমরা যেন আবার দুর্নীতির বিরুদ্ধে কথা বলা বন্ধ না করে দিই। রাইট, আমাদের দুর্নীতির বিরুদ্ধে সজাগ থাকতে হবে, এটাই হচ্ছে মূল কথা। আপনাদের তিনজনকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।